বন্ধুরা, শুভ সকাল। আমরা এখন এক্সপ্রেসওয়েতে উঠেছি। এক্সপ্রেসওয়ের যে 360 ভিউ সেটা আপনাদের দেখানোর জন্য আমি এখন সেই ইয়েতে করছি। চলুন আমরা এই কুয়াশাস্নাত ভোরে আমরা শীতের সকালে দেখে নিই কেমন দেখায় পুরোপুরি এক্সপ্রেসওয়ে। আমরা বিজেশনের র্যাম্প দিয়ে উঠেছি এবং আমার ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন যে টোল প্লাজা বিজয়। ফেব্রুয়ারির শেষের দিকে আমরা চলে এসেছি, কিন্তু কুয়াশা ভাব বা শীতের আমেজ এখনো কাটেনি। এখনো রাজধানী ঘুমের মধ্যেই আছে, সূর্যের আলো সেভাবে ফোটেনি। আহ, বাংলাদেশে যতগুলো মেগা প্রজেক্ট রয়েছে তার মধ্যে অবকাঠামো মেগা প্রজেক্টের মধ্যে এই সড়ক পথের অবকাঠামোর জন্য এই প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হয়। এছাড়াও এয়ারপোর্ট থেকে পাইপলাইন পর্যন্ত দ্বিতীয় দফায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি চলছে। সেটি যদি এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু মানে যে বাইরের গাড়িগুলো রয়েছে যেগুলো ঢাকার উপর দিয়ে বিভিন্ন অংশে যায়, উত্তরাঞ্চলে যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু তাহলে ঢাকার ভেতরে সরাসরি প্রবেশ করতে হবে না, ঢাকার উপর দিয়েই তারা চলে যাবে। এতে যেটা আশা করা হয়েছে যে যানজটের পরিমাণ অনেক কমে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে যে প্রকল্পটা বাংলাদেশের প্রকল্পটা দীর্ঘমেয়াদী হয়, যে যে ফরকাস্ট করে আসলে প্ল্যান করা হয় যে 10 বছর পরে বা 20 বছর পরে এই ট্রাফিক হবে, তারপরে সেই ট্রাফিকের বিবেচনা করে যে প্রকল্প নেওয়া সেটা কিন্তু ওইভাবে আসলে কাজ শেষ করতে করতে 10-12 বছর লেগে যায়। বিশেষ করে বিআরটি প্রকল্পের কথা যদি বলি, এটা একটা বড় মাথা ব্যথার কারণ বাংলাদেশের জন্য, যে এত পুরনো একটা প্রকল্প অথচ মানে প্রায় অলমোস্ট 10 বছর হয়ে গেছে কিন্তু কাজই শেষ হয়নি, এখনো পুরোপুরিভাবে চালু করা যায়নি। এই 10 বছরে গাড়ির পরিমাণ যে হারে বেড়েছে, তাতে যে পরিকল্পনা করে বিআরটি করা হয়েছিল সেটা আসলে বুঝতে যাচ্ছে না। মাথা ব্যথার কারণ হয়ে উঠছে সড়ক পরিবহন কর্তৃপক্ষের কল্যাণ কাটা হয়ে উঠেছে, এবং এটা আমাদের জন্য একটা বড় পেইন। যাই হোক, আমরা এই মুহূর্তে মহাখালী এলাকায় আছি খুব সম্ভবত, ঠিক বুঝতে পারছি না কোন জায়গায় এটা। আমরা ক্যান্টনমেন্ট এরিয়া ক্রস করছি হচ্ছে। এটা ক্যান্টনমেন্ট এরিয়ায় সামনেই বনলে যে র্যাম্পটা আছে সেই র্যাম্পটা নেমে গেছে। আমরা সেই র্যাম্পটা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। এই এক্সপ্রেসওয়েতে হচ্ছে স্পিড লিমিট 60 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এই গতিসীমা আসলে কতটুকু মানা হয় সেটা প্রশ্নের ব্যাপার। যদিও তারা বলছে, মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে তাদের সিসি ক্যামেরা বসানো রয়েছে। এই বামের যে র্যাম্পটি সেটি বনানীর দিকে নেমে গেছে, যারা বনানী নামবেন তারা বামের র্যাম্প ধরে নিচে নেমে যাবেন। বেশ কুয়াশা, দূরে আসলে ভিজিবিলিটি অনেকখানি, বেশ খানিকটা কম। সামনে দেখতে পাচ্ছি যে যে গল্ফ মাঠ রয়েছে, সে গল্ফ মাঠের চারপাশে নেট দিয়ে ঘেরা, সেটা কিন্তু আসলে ভাবে কুয়াশার কারণে আবছা আবছা বোঝা যাচ্ছে, বেশি বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে আমরা গল্ফ মাঠের সামনে দিয়ে বের হচ্ছি, আর এটা হচ্ছে যে সেনা মালঞ্চ যেটা। আর আমার ঠিক ডান পাশে আর্মি স্টেডিয়াম।
ভাই আপনি গ্লাসটা নামাই দেন, আপনি একটা ছবি নেই। ঠিক আমার সামনে শ্রদ্ধেয় ডলার ভাই বসে আছেন। ডলার ভাই গুড মর্নিং। আমরা আসলে একটা উদ্দেশ্যে বের হয়েছি সাত সকালবেলা, সেটা হচ্ছে আমরা ময়মনসিংহ যাচ্ছি। সেখানে আমাদের অফিসিয়াল কিছু ডকুমেন্টেশনের কাজ রয়েছে এবং আমরা ভোরে বের হয়েছি যাতে আমরা যানজটে না পড়ি বা যানজট শুরু হওয়ার আগে আমরা বের হয়ে যাই। ডলার ভাই ঠিক আমার সামনে বসে আছেন এবং আমি ডলার ভাইয়ের পেছনে বসে আছি। এটা হচ্ছে রমেশ কলেজ এবং তার ঠিক সামনে রেডিসন ওয়াটার গার্ডেন। রেডিসনকে হাতের বামে রেখে আমরা ডান পাশ দিয়ে পার হচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা দেখবো ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না। এই যে আমরা বসে আছি শীতের সকাল, এই শীত আর বেশি দিন থাকছে না, বিদায় নিচ্ছে বিদায় নিচ্ছে। আর এটা হচ্ছে কুর্মিটোলা গলফ গার্ডেনের যে মাঠটা সামনে দেখতে পাচ্ছেন, সেটা আমরা শেওড়া চলে এসেছি এবং এখান থেকে আরেকটা র্যাম্প নেমে গেছে নিচে। যারা 300 ফিট যেতে চান বা 20 ফিট যেতে চান তারা এই র্যাম্প ধরে নেমে যাবেন। অনেকেই আসলে র্যাম্পটা ভুল করে ফেলে, বুঝতে পারে না। এই জন্য রেডিসন পার হওয়ার পরে আপনারা সতর্ক থাকবেন, বামে লেনে থাকবেন যারা এই রুটে নেমে যাবেন। আর সামনে যেই এক্সপ্রেসওয়ের যে অংশটা দেখছেন, যারা শেওড়া থেকে এক্সপ্রেসওয়েতে উঠতে চান তারা এই র্যাম্প ধরে এসে নিচে যে টোল প্লাজা দেখতে পাচ্ছেন, সেই টোল প্লাজা টোল দিয়ে উঠতে হবে। এটা হচ্ছে বিশ্ব রোড, কুড়িল ফ্লাইওভার যেটাকে বলে। এখানে টার্ন রয়েছে, এই টার্ন থেকে টার্নটা খুব বিউটিফুল দেখতে। বন্ধুরা এখন কিন্তু বাজে ভোর 6:30, কিন্তু তারপরেও গাড়ির যে চাপ দেখতে পাচ্ছি রাস্তায়, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে মানুষ এখন অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয় এবং আমাদের মতো অনেকেই আছে যারা যানজটটাকে অ্যাভয়েড করার জন্য ভোর ভোর বের হয়। কেননা শীতের মধ্যে কুয়াশাচ্ছন্ন এই শীতে, কুয়াশা ভেজা শিশির ভেজা এই শীতের সকালে একান্ত বাধ্য না হলে ওঠার কথা না। যাই হোক আমরা খিলক্ষেতের কাছাকাছি চলে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি সামনে যে ভবনটি রয়েছে, এখানে রিজেন্সি হোটেল রয়েছে, ঢাকা রিজেন্সি, রাজীব কমার্শিয়াল, রাজীব ট্রেড সেন্টার শপিং মল, সেই ভবনে। আমাদের ফ্লাইওভার যাত্রা, এক্সপ্রেসওয়ে যাত্রা প্রায় শেষের দিকে। আর 1 মিনিটও লাগবে না হয়তো আমাদের নেমে যেতে। নীলক্ষেত, দুঃখিত খিলক্ষেত। লা মেরিডিয়ান, আমাদের ঠিক সামনেই লা মেরিডিয়ান হোটেল। এয়ারপোর্টের খুব কাছে এই হোটেলটা, বেশ ভালো করছে। এখন আমাদের সামনে থার্ড টার্মিনাল উন্মুক্ত হবে কিছুক্ষণের মধ্যে। দূর থেকে দেখা যাচ্ছে, অবশ্য অনেক কুয়াশা, ঠিক বোঝা যাচ্ছে না। আচ্ছা, যে পরিমাণ কুয়াশা তাতে আজকে আবার ফ্লাইট ডাইভার্ট হয় কিনা কে জানে। আপনাদের জানিয়ে রাখি যে শাহজালাল বিমানবন্দরের যে ল্যান্ডিং টেকনোলজি সেটা হচ্ছে ILS-1, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম 1, যেটার কারণে কিন্তু পাইলটকে কমপক্ষে 600 থেকে 900 মিটার দূর পর্যন্ত ভিজিবিলিটি না থাকলে তারা ল্যান্ড করতে পারে না। তো ILS ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 2 হওয়ার জন্য কিন্তু এরই মধ্যে যে কাজ, সে কাজ শেষ হয়েছে। এটা কিছু টেস্ট ফ্লাইট বাকি আছে, তারপরে সার্টিফাই হলেই এটা ILS ক্যাটাগরি 2 তে চলে যাবে। সেক্ষেত্রে 300 মিটার ব্যবধানে ফ্লাইট ল্যান্ড করতে পারবে। এবং এই যে সুদৃশ্য টার্মিনাল ভবন, তৃতীয় টার্মিনাল, এটা এবছর উদ্বোধন হওয়ার কথা রয়েছে। তবে এই সুদৃশ্য টার্মিনাল ভবনের সামনে যে পার্কিং করা হয়েছে, এটা আসলে বেমানান। কেননা এটা করা উচিত ছিল টার্মিনাল ভবনের পেছনে বা সাইডে কোনো একটা অংশে, কিন্তু ফ্রন্টে করেছে। এর কারণটা হচ্ছে যে এইটা ইনিশিয়ালি পার্কিং ভবনটা প্ল্যানেই ছিল না, যে কারণে পরবর্তীতে যখন যোগ করা হয়েছে তখন আর জায়গা খুঁজে পাওয়া যায়নি যে কোথায় করবে, এই জন্য সামনে করেছে। তো যাই হোক বন্ধুরা, আমরা ফ্লাইওভার থেকে এক্সপ্রেসওয়ে থেকে নেমে গেছি।
বেশ ঠান্ডা বাইরে এবং বেশ কুয়াশা। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল VR360 বাংলাদেশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।